ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কৃষি আলোচনার আসর নিয়ে। আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলার বোলপুর ব্লকের মনোহরপুর গ্রামে। আজকের কৃষি আলোচনার আসর হবে মূলত মাছ চাষের ওপরে। আমাদের সঙ্গে আছেন এই অঞ্চলের বেশ কয়েকজন কৃষক বন্ধু, আর কৃষি বিশেষজ্ঞ হিসেবে আছেন কল্লোল মুখোপাধ্যায়, মৎস্য সম্প্রসারণ আধিকারিক, বোলপুর ব্লক। প্রথমে চলে যাব একজন কৃষক বন্ধুর কাছে, জানবো মাছ চাষ নিয়ে তার কি জানার আছে। আপনার নাম? আমার নাম তন্ময় ভট্টাচার্য। বলুন। আমি মাছ চাষ করছি আজ 10 বছর হলো। তো আমি ব্লকেও ট্রেনিং নিয়েছি, এই দাদার কাছেই নিয়েছি, কল্লোলদার কাছে যিনি আধিকারিক আছেন। জেলা স্তরেও গিয়েছিলাম। আমি 12খানা মতো পুকুর চাষ করি মাছ, এবং সব ধরনের মাছই চাষ করি। কিন্তু নানা বছরই যখন মাছ চাষ করছি অনেক সময় অনেক সমস্যা চলে আসছে। সেইগুলো পরামর্শ আমরা পাই ব্লক থেকে, সব সময় সহযোগিতাও পাই, পোনাটোনা এই ধরনের ব্যাপারগুলো। কিন্তু তবু প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব দেখছি, মাছের মধ্যে রোগ। তারপর আমরা এবারের কি সমস্যা? এবারে পুকুরের জলগুলো যেগুলো হচ্ছে দিনের দিকে সবুজ রয়েছে, রাতের দিকে লাল হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে। তারপরে আপনার দেশি মাছের গ্রোথটা অনেক কমে গিয়েছে। 12টা পুকুরে আপনি চাষ করছেন, সব পুকুরের জলেরই কি এক অবস্থা? এক এক জলে এক একটা পুকুরে এক এক রকম। যেন পাশে একটা পুকুর আছে, ডোবা দেখবেন ওই ডুরি পোনাগুলো হয়ে যাচ্ছে, ওগুলো মাছের কান করতে ঢুকে যাচ্ছে, তারপরে মাছের কান পচে যাচ্ছে, সেই মাছ মারা যাচ্ছে। আর কিছু পুরনো মাছ আমি চাষ করেছি এখানে, কালবোস টালবোস যেগুলো আমাদের হারিয়ে গিয়েছিল আর কি, তো সেগুলো বৃদ্ধি খুব কম। আবার বিদেশি মাছ চাষ করছি, তার বাজার নেই। তো ওনার কাছ থেকে পরামর্শ চাইছি, আমাদের যে আবহাওয়া পরিবেশ, কী ধরনের চাষ করলে এখানে ভালো হয়, বা কীভাবে করব, কখন শুরু করব, কখন শেষ করব, মাছের খাবার কখন দেওয়া দরকার, সকালে না দুপুরে না বিকালে, সেটা গ্রীষ্মকালেই বা কখন দেবো, শীতকালেই বা কখন দেবো। বেশ, কৃষক বন্ধুর অনেক কিছুই জানার আছে, বেশ অনেক কিছু নিয়ে একটা ছোট্টখাট্ট সমস্যার মধ্যে আছেন। সেই সমস্যার সমাধানেরই চেষ্টা করবেন আমাদের বিশেষজ্ঞ। যে সমস্যাগুলির কথা বললেন সেগুলি মূলত দুভাগে ভাগ করছি আমি। প্রথম যে সমস্যা সেটা আছে, কিছু পরিচালনগত ত্রুটি আছে, সেই জন্য সমস্যা তৈরি হচ্ছে। আর দ্বিতীয় যে সমস্যাটা রোগের কথা বলেছেন, সেটা পরিচালনগত ত্রুটির জন্যও আসে, এবং অন্যান্য যে জীবাণুঘটিত কারণ এর পিছনে দায়ী। আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে এই পরিচালনগত ত্রুটিটাকে ঠিক করা। অর্থাৎ আমরা বেশিরভাগ সময় খাবার দিই না মাছ চাষ করার সময়, অথবা খাবারটা ভুল পদ্ধতিতে দিই। আমরা খাবার দিচ্ছি, খাবারটা সরাসরি জলে ছড়িয়ে দিচ্ছি, সেটা বর্তমানে চলবে না। আমরা যেটা চাষি ভাইদেরকে বলছি বারবার, যে খাবারটা দেবেন সেই খাবারটা বস্তাতে বেঁধে ঝুলিয়ে দেন, অথবা পুকুরের মধ্যেই একটা 5 ফুট বাই 4 ফুট নেটের বক্স তৈরি করে, যে বক্সটার তলাটা ফাঁকা থাকবে, ওপরের দিকে 1 ফুট উঠে থাকবে, সেখানে খাবারটা রাখুন। সেখানে খাবারটা ফেলে দিন, খাবারটা ভাসবে, ওই বক্সের তলা দিয়ে এসে মাছ খেয়ে যাবে। এর ফলে কি হবে, খাবারটা কম নষ্ট হবে, এবং পুকুরে গ্যাসজনিত যে কারণগুলো সেগুলো কিন্তু থাকবে না। আর আরেকটা জিনিস আমরা বারবার বলছি, সেটা হচ্ছে পুকুরের বিভিন্ন দিকে খুঁটো গেড়ে বস্তা ঝুলিয়ে খাবার দিতে। এতে করে মাছ তার প্রয়োজন অনুসারে খাবারটা খেয়ে যাবে, এবং তার ফলে যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা যেটা চাষি ভাই চাইছে, যেটা সমস্যা উনি কথা বলেছেন যে দেশি মাছের বৃদ্ধি নেই, সেই বৃদ্ধিটা হবে। কারণ বৃদ্ধি না হওয়ার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে পুকুরে খাবার নেই, এবং বাইরে থেকে খাবারের অভাব আছে দেয়ার, বা পদ্ধতিগত ত্রুটি আছে। এইগুলো করলে খাবারের সমস্যাটা মিটবে এবং যে বৃদ্ধিটা হবে। আর দ্বিতীয় যে সমস্যার কথা বলেছেন, রোগ জীবাণু, বর্ষাকালের প্রথমেই কিছু রোগ আসে, এবং এই যেটা এখন আসছে শীতের শুরুতে একটা রোগ আছে, মাছের ঘা হয়, যেটা আলসার বলি। এটা এই বর্ষার শেষে এবং শীতের প্রথমেই আসবে। সেক্ষেত্রে অতি অবশ্যই পুকুরের পিএইচ বা অ্যাসিড খার মাত্রাটাকে মেনটেন করতে হবে, বা ঠিকমতো লক্ষ্য রাখতে হবে, যাতে 7.5 থেকে 8-এর মধ্যে জলের অম্লক্ষার মাত্রা থাকে। নিয়মিত চুন দিতে হবে, বিঘা প্রতি 6 থেকে 8 কেজি চুন আগের দিনে ভিজিয়ে রেখে পুকুরে পরের দিনে প্রয়োগ করুন, তাতে করে রোগের প্রকোপটা কম হবে। এবং বিশেষ করে যদি আলসার সিমডম হয়, মাছের গায়ে ঘা, লেজের গোড়ায় ঘা, সেগুলো হয়, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে
আমাদের অ্যাকোয়া হেলথ বলে যে ওষুধ আছে, এটা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত ওষুধ, সেটা পুকুরে প্রয়োগ করতে হবে বিঘা প্রতি 200 ml। এই ওষুধটি প্রয়োগ করার সময় অতি অবশ্যই দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে। কোনো ধাতব জিনিসের মাধ্যমে প্রয়োগ করা যাবে না, অর্থাৎ অ্যালুমিনিয়াম বা লোহার বালতি বা মগ ব্যবহার করা যাবে না। প্লাস্টিকের জিনিসে এটা প্রয়োগ করতে হবে মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা বিকালের দিকে বা সন্ধ্যের গোড়ায় প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু এই যে বর্ষার শেষে বা শীতের শুরুতেই যে ঘা হওয়ার মাছের যে প্রবণতাটা সেটা চলে যাবে। আরেকটা জিনিস উনি প্রশ্ন রেখেছেন, সেটা হচ্ছে ছোট ছোট গুড়িপানা হচ্ছে। সেই গুড়িপানা অতি অবশ্যই পুকুরে যদি বেশি পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করা হয়, অর্থাৎ পোলট্রি লিটার বেশি ব্যবহার করেন বা গোবর বেশি ব্যবহার করেন, তাহলে এটা হবে। এটা খুব বেশি হলে ছোট মাছের ফুলকোর মধ্যে ঢুকে গিয়ে এদের অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে অসুবিধা ঘটায় এবং মাছ মারা যায়। সেক্ষেত্রে খুব হালকা করে 2,4-D ব্যবহার করতে পারেন, অর্থাৎ বিঘা প্রতি 250 থেকে 300 গ্রাম 2,4-D জলে গুলে ওপরে স্প্রে করে দিলে এই গুড়িপানাগুলো এগুলো নির্মূল হয়ে যায় এবং সেক্ষেত্রে এটা কোনো সমস্যা তৈরি করে না। আর কৃষক বন্ধুরা যারা মাছ চাষ করছেন জানেন হয়তো অনেক কিছু, তবুও কৃষি বিশেষজ্ঞের মতামত ঠিকঠাক গ্রহণ করলে একটু পদ্ধতির যদি রদবদল ঘটান তাহলে কিন্তু আপনাদের সমস্যাগুলোর সমাধান চটজলদি হবে। আরও একজন বন্ধু আছেন, আপনার নাম? দাদা আমি একটা প্রশ্ন করছি, জলটা আগে নাম বলুন। আনন্দ ভাচ্চার, মোহনপুর গ্রামবাসী। এই চাষবাস কিছু করি, পুকুর চাষ। তা জলের সমস্যার কথা বলছি। জলটা বিকেলের দিকে দেখছি পরিষ্কার আছে, রাত্রের দিকে একটু লালচে আবহাওয়া হচ্ছে। এতে জলের সাথে মাছের গ্রোথ হচ্ছে না। আর স্যার আর একটা কথা শুনে, আমি কিছুদিন আগে ব্লকে ট্রেনিং নিয়েছিলাম 7 দিনের বিশ্বভারতীর মাধ্যমে। তো ওই পুরুষ আর পক্ষে যে মাছের গ্রোথ, যে গঙ্গার যে পোনা, বড় মাছের যে পোনা হতো, তাতে মাছের গ্রোথ বেশি হতো। কিন্তু এখন ওই সব ইঞ্জেকশন দিয়ে যে ইয়েগুলো হচ্ছে, তার ধরুন মাছের গ্রোথ হচ্ছে না আমার মনে হয়। কি কি মাছ চাষ করেন? আগে রুই, মিরিক, কাতলা এসব চাষ করতাম। আর এখন এই রুই, মিরিক, কাতলাই করছি, কিন্তু আমরা ইয়ে পোনা নিয়ে আসি, হ্যাচারি পোনা নিয়ে আসি, পোনার গ্রোথ হচ্ছে না। এই সমস্যার সমাধান কিছু বলবেন? জলের রঙের পরিবর্তন আর মাছের বৃদ্ধি হচ্ছে না, জানতে চান কৃষক বন্ধু বিশেষজ্ঞের কাছে। উনি দুটি প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন ছিল যে জলের রঙের পরিবর্তন, এবং দ্বিতীয় প্রশ্ন মাছের বৃদ্ধি কম হচ্ছে। ওনার যে প্রথম প্রশ্ন, অর্থাৎ জলের রং এই সূর্যের আলোর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, এটা ঠিকই। বিকালে কিছু শৈবাল আছে, সেই শৈবাল সূর্যের আলো অনুসারে রং পরিবর্তন করে। অর্থাৎ সূর্যের আলো সরাসরি না পেলে একরকম রং হয় এবং সূর্যের আলো পেলে আরেকটা রং আছে। এখন এই ধরনের যে ছোট ছোট উদ্ভিদ বা এরা শৈবালগুলো, এরা সরাসরি মাছ চাষে খুব বেশি ব্যাঘাত না ঘটালেও যেটা মূল যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে। পুকুরের জলে এদের বৃদ্ধি বেশি হলে এরা জল থেকে অক্সিজেন টেনে নেয় এবং সেক্ষেত্রে জলের মধ্যে গুলে থাকা অক্সিজেনটা কমে যায় এবং বিকালের দিকে, বিশেষ করে ভোরের দিকে জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে এবং মাছে খাবি খায়, যেটাকে চলতি বাংলা কথায় বলে গাঁধি লাগা, সেই জিনিসটা ঘটে। এখন এই শৈবালটাকে সরানো যায়। আমি যে ইয়ের কথা বলেছি, ওষুধের কথা বলেছি, অর্থাৎ 2,4-D খুব অল্প মাত্রায়, অর্থাৎ 200 থেকে 250 গ্রাম, সর্বাধিক 300 গ্রাম পার বিঘাতে জলে গুলে স্প্রে মেশিনের মাধ্যমে ওপরে এটা যদি স্প্রে করে দেয়া যায় তাহলে এই শৈবালটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে অন্যান্য মাছের বা পুকুরে যে মাছ আছে সেই মাছের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করে না। দ্বিতীয় যে প্রশ্ন, অর্থাৎ মাছের বৃদ্ধি, সেক্ষেত্রে উনি বলেছেন যে গঙ্গার ডিম এবং হ্যাচারির ডিমের যে তফাৎটা, গঙ্গার ডিমের যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো এই ডিমের সঙ্গে অন্যান্য অনেক আমাছার ডিম মিশে থাকে, অর্থাৎ আপনি কোন ডিমটা নিচ্ছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এর মধ্যে বিভিন্ন ধরনের মাছের ডিম বা অপ্রয়োজনীয় মাছের ডিম মিশে থাকে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গঙ্গার ডিমের বাড়ও ভালো, কিন্তু আমরা বলি হ্যাচারির ডিম অতি অবশ্যই ভালো।
কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে হ্যাচারি থেকে ডিমটা সংগ্রহ করছেন সেখানে যেন ছোট মাছকে ব্রিডিং করানো না হয়। এটা সরকারের নির্দিষ্ট নিয়ম আছে যে নির্দিষ্ট ওজনের মাছের নিচে এটাকে ইনজেকশন করে এটাকে ব্রিডিং করানো যাবে না মাছেদেরকে। তার ফলে এটা সরকারি নিয়ন্ত্রণ চালু আছে। এখন যদি কেউ এটা অসাধু ব্যবসায়ী এইটা করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের নজরে এটা আনলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু হ্যাচারির ডিমের ক্ষেত্রে 1.5 কিলো বা 2 কিলোর ওপরে মাছ বা 3 কিলো 4 কিলো পর্যন্ত মাছকে ইনজেকশন দিয়ে যেটা ব্রিডিং করানো হয়, সেক্ষেত্রে আমরা পাই যেটা যে মাছের আমরা বীজটা বা সিড বা চারাটা আমরা চাইছি সেটা পেতে পারি, আমরা নির্দিষ্ট সংখ্যা অনুসারে চারাটা ফেলতে পারি, এই সুবিধাগুলো আছে। অতএব আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে হ্যাচারির ডিমই সংগ্রহ করুন, কিন্তু সেক্ষেত্রে একটু খোঁজ খবর নিয়ে যেসব হ্যাচারিতে নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে বীজ তৈরি করা হয় বা ডিম তৈরি করা হয় সেখান থেকে আপনারা মাছের ডিম সংগ্রহ করলে ভালো ফল পাবেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা উঠে এলো যে যেখান থেকে কৃষক বন্ধুরা বিশেষ করে যারা মাছ চাষ করছেন মাছের ডিম সংগ্রহ করবেন সেই প্রতিষ্ঠানটি বা সংস্থাটি যেন খুব ভালো হয় বা যেন সঠিক জিনিসটা আপনারা সঠিক জায়গা থেকে কিনতে পারেন, এই কথাই বিশেষজ্ঞ মনে করিয়ে দিলেন। বন্ধুর কাছে যাচ্ছি, আপনার নাম? আমার নাম শিশির পাল। বলুন কি জানতে? আমাদের এখানে যেগুলো ময়ে মাছ রয়েছে এবার যেগুলো ওই বড় মাছগুলোর আঁশগুলো খেয়ে নিচ্ছে, এটাই সমস্যা। তো এটাই সমস্যা হয়েছে। এবার বড় বড় যে মাছগুলো রয়েছে সেগুলো থেকে দেখছি যে আঁশগুলো সব উঠে যাচ্ছে, ময়ে মাছে খেয়ে নিচ্ছে। কিছু চেষ্টা করেছিলেন আপনি থামাবার জন্য? সেরকম তো আমরা কিছু ইয়ে করতে পারিনি এখনো পর্যন্ত। কৃষক বন্ধুর জানা নেই, কিভাবে কি করবেন সেটাই জানবো বিশেষজ্ঞের কাছে। উনি যে প্রশ্নটি রেখেছেন ময়ে মাছের বৃদ্ধি, অর্থাৎ যেটাকে আমরা সাধারণভাবে চাঁদা মাছ বলি, এটা পুকুরে বৃদ্ধির মূল কারণ হচ্ছে বাইরে জল ঢোকা। যে পুকুরে সরাসরি মাঠের জল ঢোকে বা পাড় দিয়ে জল গড়িয়ে মাঠ বিভিন্ন নালা হয়ে জল সরাসরি পুকুরে আসে, সেই পুকুরে এই সমস্যা থাকবেই। এবং বর্ষার সময় এই মাছের বৃদ্ধিটা প্রথম লক্ষ্য করা যায়। তার কারণ এই যে চাঁদা, এরা একদম ছোট যেসব জায়গায় জলের গভীরতা আছে খুব কম, ঘাসের গোড়াতে এরা ডিম পাড়ে এবং সেই ডিমগুলো আস্তে আস্তে জলের মাধ্যমে বাহিত হয়ে পুকুরে ঢোকে। এখন এদেরকে সরানোর দুটি উপায় আছে। প্রথম যে উপায় সেটা হচ্ছে পুকুরে বারবার চট জাল টানতে হবে এবং আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে করে বাইরের জল না ঢোকে, পুকুরে যাতে মাঠের জল সরাসরি না ঢোকে। অনেকে পুকুরে জল বাড়ানোর জন্য ক্যানেলের জল ঢোকান সরাসরি, এই জিনিসগুলো বা এই প্রবণতাগুলোকে বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে হবে এবং যদি দেখেন যে আপনার পুকুরের মধ্যে চাঁদা মাছ প্রচুর বেড়ে গেছে, চট জাল দিয়ে বারবার এটাকে টানুন এবং এরা আস্তে আস্তে উঠে আসবে এবং এদের নির্মূল করতে হবে। দ্বিতীয়ত চাঁদা কিলার বলে একটি ওষুধ আমরা এখন পেয়েছি হাতের কাছে। সেই ওষুধটি যেগুলোর সাদা মাছ অর্থাৎ হিমোসায়ানিন আছে যাদের মধ্যে, রক্ত লাল নয়, সেই সব মাছের উপরে এগুলো ক্রিয়া করে। অর্থাৎ যদি পুকুরে কুচো চিংড়ি থাকে সেগুলোও কিন্তু মারা যাবে এই ওষুধটি প্রয়োগ করার ফলে। এই ওষুধটি বিঘাতে 25 ml প্রয়োগ করা যায়, জলের মধ্যে গুলে নিয়ে গোটা পুকুরের মধ্যে ছড়িয়ে দিলে আস্তে আস্তে যেগুলো সাদা মাছ, সোজা কথায় আপনার এই ময়ে বা চাঁদা, তার সঙ্গে কুচো চিংড়ি, এগুলোও কিন্তু মারা যাবে। কিন্তু অন্যান্য যেসব মাছ যেগুলো লাল রক্তের মাছ সেগুলোর উপরে এর কোনো সরাসরি ক্রিয়া নেই। স্বাভাবিকভাবে এই ওষুধটা ব্যবহার করে আমরা ভালো ফল পেতে পারি। কিন্তু যেসব পুকুরে একদম ছোট ডিম ছাড়া হয়েছে, অর্থাৎ 5 দিন 7 দিন 8 দিন 10 দিনের মাছ আছে, সেই সব জলাশয়ে কিন্তু এই ওষুধটি সরাসরি তখনই প্রয়োগ করা যাবে না। মাছকে বড় হতে একটু সময় দিতে হবে এবং কমপক্ষে 150-200 গ্রামের সাইজ আসার পরে অন্যান্য মাছের এই ওষুধটা প্রয়োগ করা যাবে, তাহলে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। বীরভূম জেলার মনোহরপুর গ্রাম, মাছ চাষ নিয়ে আজকের আলোচনা হচ্ছে। কৃষক বন্ধুরা জানাচ্ছেন মাছ চাষ সংক্রান্ত নানান সমস্যার কথা। আপনার নাম? আমার নাম নিশীথ গড়াই। বলুন। আমি প্রতি বছর একটা
পুকুরে মাছ ফেলছি বর্ষার দিকে। মোটামুটি বর্ষাকালে মাছটা ভালোই বাড়ছে। ঠিক অজ্ঞান মাছ হচ্ছে, শীত পড়ছে, তখন মাছের বৃদ্ধি হারটা কমে গেছে। আর মাথাগুলো একটু তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে এটা কাতলা মাছের দিকে কাতলা মাছটা বেশি হচ্ছে। আর ওই কানকোর কাছে একটা সাদা সাদা দাগ দেখা যাচ্ছে, এইটাই আমার সমস্যা। প্রথমত মাছের বৃদ্ধি এবং মাছের কানকোর কাছে সাদা সাদা দাগ কেন দেখা যাচ্ছে, এই কেনর উত্তর দেবেন বিশেষজ্ঞ। উনি যে প্রশ্নগুলো রেখেছেন তার প্রথম প্রশ্ন, শীতের শুরুতে মাছের বৃদ্ধি কম, এটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ মাছের বৃদ্ধি গরম থেকে শুরু করে বর্ষা পর্যন্ত একটা হারে হয় এবং শীত পড়ার সঙ্গে সঙ্গে শারীরিক যে ক্রিয়াগুলো সেগুলো অত্যন্ত আস্তে হয়ে যায়। অর্থাৎ এই শারীরিক কম হারের ফলে কম হারের ফলে মাছের বৃদ্ধির হারও কমে। এটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও একই জিনিস আছে। এটা স্বাভাবিকভাবে শীতের সময় কোনো চাষি ভাই যদি গ্রীষ্মকালের বৃদ্ধি চান উনি পাবেন না সেটা। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শীতে খাবার দেওয়ার পরিমাণ কমাতে হবে। অতি অবশ্যই আপনি যদি শীতে বেশি খাবার দেন সেই খাবার মাছ খাবে না এবং খাবারটা নষ্ট হবে এবং পুকুরের জলের পরিবেশটা নষ্ট হবে, গ্যাস হবে এবং মাছের রোগ দেখা দেবে। বিশেষ করে শীতের শুরুতে রোগ দেখার প্রবণতাটা খুব বেশি। এই সময়ে অতি অবশ্যই বস্তা ঝুলিয়ে খাবার দেন। মাছ তার প্রয়োজন অনুসারে খাবার খেয়ে যাবে এবং তাতে করে পুকুরের জলের যে পরিবেশটা সেই পরিবেশটাও রক্ষা পাবে। এছাড়াও বক্স করে যে পদ্ধতিতে আমি আগে বললাম খাবার দিতে পারেন, তাতে করে মাছের বৃদ্ধি এবং পুকুরের জলের পরিবেশ দুটোই বজায় থাকবে। আরেকটি উনি প্রশ্ন রেখেছেন যে উনি বলছেন যে মাছের মাথা বড় হয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক। যদি অপুষ্টিজনিত কারণে মাছের বৃদ্ধি কম হয় তাহলে মাছের মাথা বড় হবে। কাতলা মাছের মাথা এমনি বড় একটু তার শরীরের তুলনায়। অন্যান্য মাছের ক্ষেত্রেও দেখা যায় যে মাথা বড় হয়ে যাচ্ছে, শরীরটা সরু হয়ে যাচ্ছে, তার মানে তার অপুষ্টি আছে। অর্থাৎ পুকুরে যে স্বাভাবিক খাবার জুপ্ল্যাঙ্কটন অর্থাৎ প্রাণীকণা এবং উদ্ভিদকণা সেটা যোগান কম আছে। সেক্ষেত্রে আপনাকে প্রয়োজন মতো জৈব সার এবং রাসায়নিক সার দুটোই ব্যবহার করতে হবে। জৈব সার ব্যবহার করলে প্রাণীকণা উৎপন্ন হয়। আপনি সর্ষের খোল ভিজিয়ে 3-4 দিন পচিয়ে পুকুরের ব্যবহার করুন। আস্তে আস্তে 1 বিঘা পুকুরে 15 কিলো সর্ষের খোল 4-5 দিন ভিজিয়ে যখন সর্ষের খোলটা পচে যাবে এটা পুকুরের জলে গুলে দিন, খুব ভালো প্রাণীকণা তৈরি হবে। এছাড়া জলের রং যদি সবুজ না থাকে, হালকা সবুজ না থাকে, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই সুপার ফসফেট ব্যবহার করুন। সুপার ফসফেট ব্যবহার করার আগে পুকুরের পিএইচ দেখে নেবেন। অর্থাৎ চুন ব্যবহার করে পিএইচ 7.5 থেকে 8, 8.5-এর মধ্যে রাখতে হবে এবং বিঘা প্রতি 6 কিলো পর্যন্ত সুপার ফসফেট ব্যবহার করা যায় দুভাগে। অর্থাৎ 3 কিলো 3 কিলো এই দুভাগে সুপার ফসফেট ব্যবহার করলে জলের রং সবুজ আসবে এবং সেক্ষেত্রে উদ্ভিদকণা উৎপাদনটা ভালো হবে। অর্থাৎ আমরা যদি স্বাভাবিক খাবার এগুলোর যোগান দিতে পারি পুকুরের মধ্যে, উদ্ভিদকণা এবং প্রাণীকণা, সেক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার কথা নয়। এবং বাইরে থেকে খাবার দিয়ে তখন আর খুব বেশি বৃদ্ধির দিকে নজর দিতে হবে না। মাছ তার প্রয়োজন মতো খাবার খেয়ে যাবে, অর্থাৎ বা বস্তায় ঝোলানো খাবার খেয়ে যাবে। দ্বিতীয়ত উনি বলেছেন যে মাছের কানকোর গোড়ার দিকে সাদা দাগ, এটা একটা ছত্রাকজনিত রোগের কারণে হয়। এক্ষেত্রে যদি খুব বেশি এই কারণটা যদি পুকুরে রেগুলার চুন দেওয়া থাকে এটা হয় না রোগটা। পুকুরের পরিবেশ যদি আমরা মেনটেন করি, যদি সমস্যা দেখা দেয় তাহলে প্রথম অবস্থাতে 3% লবণ জল, অর্থাৎ 100 লিটার জলে 3 কেজি লবণ ভালো করে গুলে সেখানে অন্যান্য যে মাছগুলো আক্রান্ত হয়েছে সেই মাছগুলোকে এনে এই লবণগোলা জলে 2 মিনিট থেকে 3 মিনিট চুবিয়ে রাখার পরে পুকুরের জলে ছেড়ে দিলে এই যে সমস্যাটা এটা চলে যায়। এটা প্রাথমিক অবস্থাতেই এটাকে নির্মূল করা যায়। খুব বেশি সমস্যা হলে অ্যাকোয়া হেলথ এখানে ভালো কাজ করে। অ্যাকোয়া হেলথের যে মাত্রা, অর্থাৎ একই বিঘা প্রতি 200 ml 4 ফুট জলের গভীরতার জন্য, এবং এটা বিকালে দিতে হবে। কৃষক বন্ধুদের মাছ চাষ সংক্রান্ত নানান সমস্যার কথা আমরা শুনছি এবং বিশেষজ্ঞের মতামত। একজন বন্ধু অপেক্ষায় আছেন সঙ্গে একটি মাছ নিয়ে। আপনার নাম? আমার নাম সুধীর বাগদি। কি হয়েছে মাছে? এই
মাছটার এই ফুলকার গায়ে এখন যখন দেখলাম এই পুকুরে জাল টানা সব সাবুদানা দানা ঘা হয়েছে। হ্যাঁ, এই 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 পুকুরটাতে যেটা জাল টানা ভালো করে দেখান। এইটা এই যে এই জায়গাতে এই গোড়ার দিক দিয়ে সাবুদানা দানা ঘা হয়েছে। তার জন্য এই মুহূর্তে কি করতে হবে সেটা আমি জানতে চাইছি। পুকুরে নামার পর দেখতে পেয়েছেন যে মাছের কানকোর গায়ে সাবুর দানার মতন দাগ হয়েছে। কিভাবে এটা কি রোগ বা কি এটা কি করে সারানো যায় সেটাই বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব। মাছটির মধ্যে যে রোগের লক্ষণ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুলকো পচা রোগ। অর্থাৎ এই রোগটা বেশি দেখা যায় কাতলা মাছের মধ্যে, এবং লক্ষ্য করা গেছে যে এটা কাতলা মাছের মধ্যে এই রোগটা আছে। ছোট ছোট কাতলার মধ্যে খুব বেশি এটা প্রথমে দেখা দেবে, তারপরে বড় মাছের মধ্যে এটা আসবে। এই রোগের লক্ষণ হচ্ছে ফুলকোর মধ্যে প্রথমে ছোট ছোট দানা দেখা দেবে এবং আস্তে আস্তে এটা গোটা ফুলকোর মধ্যে ছড়িয়ে যাবে এবং ফুলকোটা পচতে শুরু করবে। এর রঙটা ফ্যাকাশে হয়ে যাবে এবং আস্তে আস্তে ফুলকোটা পচে নিচে গলে পড়ে, এরকম অবস্থাতে দেখা গেছে, এবং মাছ সেক্ষেত্রে শ্বাসকষ্টে মারা যায়। প্রথম কথা, পুকুরের পরিবেশ যদি ঠিক না থাকে এই রোগটা দেখা দেবে। বর্ষার শেষেই এই রোগগুলো আসে, বাইরে থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা। মাঠের জল ঢুকলেই এই রোগটা দেখা দেয়। এই সব পুকুরে অতি অবশ্যই প্রথমে চুন দিয়ে পুকুরটাকে শোধন করতে হবে। অর্থাৎ বিঘা প্রতি 10 কেজি থেকে 12 কেজি চুন অতি অবশ্যই দিতে হবে, এবং 12 ঘন্টা চুনটা ভিজিয়ে রেখে তারপরে জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে এই চুনটা দিতে হবে এবং পুকুরে একটা নেটিং করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে মাছগুলি আক্রান্ত হয়েছে সেই মাছগুলিকে তুলে আনতে হবে। অর্থাৎ বিশেষ করে যে ছোট মাছগুলোকে তুলে হাপার মধ্যে নিয়ে এখানে আমরা যে একদম প্রথম অবস্থায় যদি রোগটা থাকে তাহলে আমরা এখানে ওই পটাশ পারম্যাঙ্গানেটের জল 2% পটাশ পারম্যাঙ্গানেটের জল আমরা এখানে তৈরি করে ওই হাপার মধ্যে পটাশ পারম্যাঙ্গানেটের জলটা দিয়ে এখানে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে রেখে দিয়ে মাছটাকে ছেড়ে দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু যদি দেখা যায় যে রোগের প্রকোপ খুব বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই পটাশ পারম্যাঙ্গানেট বা লবণ জলে কাজ করে না। সেক্ষেত্রে অতি অবশ্যই আমরা অ্যাকোয়া হেলথ যে ওষুধের কথাটা বললাম এটা ব্যবহার করব। অ্যাকোয়া হেলথ ব্যবহার করলে খুব ভালো এখানে ফল পাওয়া যায়, এবং তার আগে পুকুরটাকে চুন দিয়ে শোধন করে বিঘা প্রতি ফুট গভীরতার জন্য প্রতি ফুট 1 ফুট জলের গভীরতার জন্য আমরা 50 ml অ্যাকোয়া হেলথ, এই হিসাবে যদি মাছের রোগের প্রকোপ বেশি হয় তাহলে এই হিসাবে অ্যাকোয়া হেলথ আমরা এখানে দেবো বিকালের দিকে, এবং তাতে খুব ভালো ফল পাওয়া যায়। দেখা যাবে যে সমস্ত শুধু কাতলা নয়, এটা কাতলা থেকে আরম্ভ করে অন্যান্য মাছ, বিশেষ করে তলার দিকের যে মাছগুলো সেগুলোর মধ্যেও যায়, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং এই রোগ থেকে তখন বেরিয়ে আসবে। মনোহরপুর গ্রামের এক মহিলা কৃষক বন্ধু, শুনি তার কথা। কি নাম? আমার নাম ঝর্ণা ঘোষ। কি হয়েছে বলুন। আমি 3 বিঘে জায়গা মিলে একটা পুকুর কেটে সেখানে মাছ চাষ করছি। বিভিন্ন রকমের মাছ আছে, কিন্তু মৃগ মাছটা খুব দেখছি মানে বাড়ছে না, ওই মাছটা একদম বাড়ছে না। বাকি মাছগুলোর অবস্থা ঠিক? তবু মোটামুটি, আর ওটা একদম বাড়ছে না। হঠাৎ মাছ চাষ করবেন কেন ভাবলেন? তা ধান চাষে লাভ হচ্ছে না, তাহলে কিছু তো একটা করতে হবে। ঠিক আছে। মিরিক মাছের বৃদ্ধি হচ্ছে না কেন সেটাই জানতে চান বন্ধু। একেবারে নতুন কাটানো পুকুর, বিশেষজ্ঞের কাছে চলে যাব। উনি যে সমস্যাটির কথা বলেছেন, অর্থাৎ মৃগেল মাছের বৃদ্ধিটা কম। প্রথম কথা যেটা বলে রাখি যে নতুন কাটা পুকুরে মাছের বৃদ্ধির হার স্বাভাবিকভাবে একটু কম হবে, বিশেষ করে মৃগেল মাছের এর বৃদ্ধির হার কম হবে। তার কারণ আমরা যে পদ্ধতিতে চাষ করি, অর্থাৎ পুকুরের যে 3টে স্তর, জলের যে 3টে স্তর, একদম নিচের স্তর, মাঝের স্তর এবং ওপরের স্তর, তার মধ্যে একদম যে নিচের দিকে স্তর সেখানে মৃগেল মাছ এবং আপনার ওই সাইপ্রিনাস কার্পিও, যেটা স্বাভাবিকভাবে আমেরিকান বলে, এইগুলো থাকে। এরা পুকুরের তলা থেকে খাবার খেয়ে বড় হয়। এখন নতুন কাটা পুকুরে যেহেতু পাঁক জমেনি, স্বাভাবিকভাবে তলার দিকের খাবারের পরিমাণ অত্যন্ত কম থাকবে, এবং সেক্ষেত্রে যে মৃগেল মাছের
বৃদ্ধিটা কম হবেই। এবং যে পুকুরে কমপক্ষে 6 ইঞ্চি পাঁক নেই সেখানে কিন্তু মৃগেল মাছের পরিমাণ কমানো উচিত। তার কারণ চাষি ভাই যতই চেষ্টা করুন, প্রথম বছর যেখানে পাঁকের পরিমাণ খুব কম, আপনি যদি পুকুরে মৃগেল মাছটা বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি হবে না। এবং এক্ষেত্রে যেখানে মৃগেল মাছ বাড়ছে না সেক্ষেত্রে ওপরের দিকের মাছ এবং মাঝের দিকের মাছ, অর্থাৎ রুই মাছ মাঝের দিকের মাছ এবং কাতলা বা সিলভার ওপরের দিকে, এইগুলোর পরিমাণ বাড়ান, এগুলোর উপরে জোর দেন এবং ভাসা খাবারটা দেন, তাতে করে ওপরের দিকের মাছের বৃদ্ধিটা বেশি হবে। আস্তে আস্তে 2 বছর যাবার পরে এই পুকুরেই যখন একটু পাঁক জন্মাবে তখন কিন্তু দেখা যাবে যে মৃগেল মাছের খাবারটা উৎপন্ন হচ্ছে এবং সেখানে মৃগেল মাছের যে বৃদ্ধি, চাষি ভাই যে বৃদ্ধিটা চাইছেন সেই বৃদ্ধিটা আপনি পাবেন। আজকের কৃষি আলোচনার আসরে বিশেষ করে মাছ চাষ নিয়ে যেখানে কথা হচ্ছে, আমরা মাছ চাষের ব্যাপারে নানান জানা অজানা কথা শুনছি, জানছি। আপনার নাম? আমার নাম বিষ্ণু মেটে। আমি একটা ছোটো মতো পুকুরে চাষ করেছি, সব মাছই বাড়ছে, কিন্তু ছোটোকার তলাকার মাছগুলো আপনার বাড়ছে না। এটার কি সমস্যা একটু বলবেন? মোটামুটিভাবে একই সমস্যা, তলার মাছ কেন বৃদ্ধি হচ্ছে না, বিশেষজ্ঞের কাছে জেনে নেব। উনি যে সমস্যাটির কথা বললেন, ঠিক আগের যে চাষি ভাই বলেছেন একই ধরনের সমস্যা। প্রথম কথা বলে রাখি, নূতন কাটানো পুকুর এবং কাঁকুড়ে পুকুর, যেখানে মাটি কাঁকুড়ে মাটি, লাল মাটি, বালি মাটি, বালির পরিমাণ বেশি, বা গুটিং মাটি, সেই সব পুকুরে কিন্তু তলার দিকের মাছ বাড়বে না। তার কারণ এখানে তলার দিকের মাছ, অর্থাৎ যারা মৃগেল মাছ এবং আমেরিকান মাছ বা সাইপ্রিনাস কার্পিও, একদম যারা মাছ বেশি ছেড়ে রেখেছেন, সেই অংশের খাবার ওই মাছেদের জন্য ওই অংশে খাবার নেই। এখন তলার দিকের মাছ কিন্তু ওপরে উঠে খেতে পারবে না, ওরা মাঝখানে বা ওপরের খাবার খেতে পারবে না। তার ফলে আপনি যদি তলার দিকের মাছ বেশি রাখলেন, সেখানে খাবার উৎপন্ন হলো না, সেখানে বৃদ্ধির হার কম হবে। বিশেষ করে কাঁকুড়ে পুকুর, যেখানে জল খুব স্বচ্ছ থাকে, লাল মাটির পুকুর, বালিটান পুকুর, এইখানে তলার দিকের মাছ ছাড়বেন না, খুব কম পরিমাণে ছাড়বেন। ওপরের দিকের যেসব মাছ, অর্থাৎ কাতলা, সিলভার কাপ, মাঝের মাছ অর্থাৎ রুই, গ্রাস কাপ ছাড়তে পারেন, কিছু বাটা ছাড়তে পারেন, এগুলো এখানে চাষ করুন এবং ভাসা খাবার ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনি উৎপাদন ভালো পাবেন। তলার মাছ বেশি থাকলে বৃদ্ধি কম হবে। স্বাভাবিকভাবে আপনার পুকুরের পরিবেশ অনুযায়ী আপনি মাছের চারাকে নির্বাচন করে চাষের মধ্যে ঢুকুন। বীরভূম জেলার বোলপুর ব্লকের মনোহরপুর গ্রাম। আজ কৃষি আলোচনার আসরে মাছ চাষ নিয়ে নানান কথা আমরা জানলাম, যেগুলো জানা ছিল না মোটামুটিভাবে ছোট্ট পরিসরে, সেগুলো আমরা জেনে নিলাম কৃষি বিশেষজ্ঞ কল্লোল মুখোপাধ্যায়ের কাছ থেকে। প্রথমেই ধন্যবাদ বিশেষজ্ঞকে, সেই সঙ্গে কৃষক বন্ধুদের যারা জানালেন তাদের মাছ চাষ সংক্রান্ত নানান সমস্যার কথা। আজকে কিছুটা জানা হলো, অনেকটাই বাকি থেকে গেল। আবার এই বাকি কথা জানার জন্যে অন্য কোনো কৃষি আলোচনার আসরে আমরা হাজির হব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-551-এ যোগাযোগ করুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।